Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badul Academy. আমরা নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হলো রেপ ট্রায়াল। তো আপনারা জানেন যে বিগত 25 মার্চ 2025 তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এটার একটা সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়েছে এবং এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে এই আইনটার ব্যাপক পরিবর্তন করা হয়েছে। তো পরিবর্তনগুলো কি কি আনা হয়েছে সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আজকে একটু ওভারভিউ দেখব, যে কোথায় কোথায় পরিবর্তনটা আনিত হয়েছে। বিশেষ করে আহ, যদি আমরা ইন রেসপেক্ট অফ রেস দেখি, তাহলে আহ, মানে আমাদের মূল আলোচনা এখানে আমরা সীমাবদ্ধ রাখবো। আর যেমন ধরেন সেকশন 2, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এর 2 ধারায় একটা সংশোধন আনা হয়েছে। সেখানে আহ, বলাৎকার বলাৎকার বলে একটা জিনিসকে সংজ্ঞায়িত করা হয়েছে এখানে। আহ, 2 ধারার আহ, ছ ছ ক্লজ একটা সন্নিবেশিত করা হয়েছে। ছ ছ এবং আরেকটা নতুন সংজ্ঞায়িত করা হয়েছে এখানে, ট্রিপল ছ, মারাত্মক জখম। অর্থাৎ বলাৎকার অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা বায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত যৌন যৌনপর। এটা 377 ধারা যেখানে আনন্যাচারাল অফেন্স বলে সংজ্ঞায়িত করা ছিল, সেটা থেকে এখানে নতুন করে বলাৎকার শব্দটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে বলাৎকার অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা বায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত যৌনকর্ম। এটা নতুন সংশোধনী আনা হয়েছে এখানে সেকশন 2-তে। আরেকটা জিনিস এখানে খুব স্পেসিফিক সংশোধনী আনা হয়েছে, সেটা হলো যে গ্রিভাস হার্ট যেটাকে আমরা বলি। আগের যে আইনটা ছিল নারী শিশু নির্যাতন দমন আইন 2000, এখানে গ্রিভাস হার্টের উল্লেখ ছিল, বাট এটাকে সংজ্ঞায়িত করা হয়নি। আমরা ধরে নিয়ে ধারণার বশবর্তী হয়ে এই বিচার কাজগুলো করতাম, যে গ্রিভাস হার্ট মানে হলো পিনল কোডের 320 ধারায় যে 8 ধরনের অপরাধ, 8 ধরনের জখমকে সংজ্ঞায়িত করা ছিল, সেটা ধারণার বশবর্তী হয়ে এতদিন বিচার করা হতো। সেটা থেকে পরিবর্তন আনা হলো এখানে। সুস্পষ্টভাবে এখানে বলে দেওয়া হলো এই সংশোধনী অধ্যাদেশে যে পেনাল কোড 1860 এর সেকশন 320 এর সংজ্ঞায়িত গ্রিভাস হার্ট, অর্থাৎ এখন থেকে মারাত্মক জখম শব্দটা নারী শিশু নির্যাতন দমন আইনের যেখানে যেখানে ব্যবহৃত হবে, এই মারাত্মক জখম বলতে আমরা পেনাল কোডের 320 ধারার সংজ্ঞায়িত গ্রিভিয়াস হার্টকে বুঝবো। এখানে আহ এই রেফের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতদিন আমরা জানতাম, যেমন ধরেন আগে যে জিনিসটা ছিল সেকশন 2 দফা উম, সেখানে বলা হয়েছিল যে ধর্ষণ বলতে 9 ধারার বিধান সাপেক্ষে 375 ধারাকে বুঝতে হবে। তাহলে এখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছিল সেখানে 9 ধারার প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু পেনাল কোডের 375 ধারাকে অমিট করা হয়নি। অর্থাৎ 9 ধারাটা আগে প্রযোজ্য হবে, সঙ্গে 375 ধারা হবে। তো এইখানে যৌন সঙ্গম একটা শব্দ আমরা ইউজ পাই আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2000-এ, যৌন সঙ্গম। এই যৌন সঙ্গম বল বা 375 ধারায় পেনাল কোডে যৌন সঙ্গম, সেক্সুয়াল ইন্টারকোর্স একটা শব্দ পাই। তো নাইদার ইন দ্য পিনাল কোড অর ইন দ্য নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর কোনো জায়গায় যৌন সঙ্গম বলতে কি বোঝায় এটাকে সংজ্ঞায়িত করা হয় না। আমরা উম, খুবই ধারণার বশবর্তী হয়ে এই যৌন সঙ্গমটাকে বুঝতাম যে কোনো স্ত্রীলোকের যোনিপথে পুরুষাঙ্গের প্রবিষ্টকরণকে আহ, প্রবিষ্টকরণের মাধ্যমে এই যৌন সঙ্গমটা হয়ে থাকে। এটা আমরা খুবই চিরায়ত ভাবে এটা বুঝতাম যে যৌন সঙ্গম হলো সেই সেই ধরনের কাজ যার মাধ্যমে একজন পুরুষ তার পুরুষাঙ্গ স্ত্রীজনিতে প্রবেশ করায় এবং সেটার মাধ্যমে তিনি যৌন সঙ্গম করেন।
কিন্তু এই যে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী অধ্যাদেশ 2025 এর মাধ্যমে এই যৌন সঙ্গমকে একটু ওয়াইডার করা হয়েছে, আরো ব্যাপক করা হয়েছে। ব্যাপক কিভাবে করা হয়েছে? এই যৌন সঙ্গম শব্দটাকে পরিবর্তে যৌন কর্ম একটি শব্দ ব্যবহার করা হয়েছে। যৌন কর্ম শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এখানে আহ ইয়ো ইয়ো দুই ধারায় ইয়ো ইয়ো বলে নতুন একটি উম, দফা সংযোজন করা হয়েছে এবং সেখানে এই যৌনকর্ম শব্দটিকে বা যৌনকর্ম বলতে কি বোঝাবে সেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো নারী বা শিশু যোনি বা পায়ুপথ অথবা মুখের অভ্যন্তরে, যৌন সঙ্গম বলতে এতদিন কিন্তু আমরা চিরায়ত ভাবে বুঝতাম যোনিপথে পুরুষাঙ্গের প্রবেশ ঘটানো, কিন্তু সেটাকে ওয়াইডার করে দেওয়া হলো এখানে। এখানে ওয়াইডার করে দিয়ে বলা হলো যে এটা পায়ুপথ হতে পারে অথবা মুখের অভ্যন্তরে যদি প্রবেশ করানো হতে পারে। চিরায়ত ভাবে আমরা শুধুমাত্র পুরুষাঙ্গকে প্রবেশ করাকে বুঝাইতাম, এখানে আরো ওয়াইডার করা হলো। ওয়াইডার করে কি বলা হলো, সেখানে পুরুষাঙ্গের পরিবর্তে যদি সে হাত লাগায়, হাত প্রবেশ করায়, আঙ্গুল প্রবেশ করায় অথবা অন্য কোনো বস্তু যদি প্রবেশ করায়, তাহলেও সেটা যৌন কর্ম হবে। তাহলে যৌন সঙ্গমের যে আহ কি বলবো এটাকে, যৌন সঙ্গমের যে সংকীর্ণ সংকীর্ণ অর্থে যেটা ব্যবহৃত হইতো সেটার একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যৌনকর্ম যৌন সঙ্গম বলতে চিরায়ত ভাবে যুগ যুগ ধরে ট্রেডিশনালি আমরা যেটা বুঝতাম সেটা হলো যে যৌনপথে পুরুষাঙ্গের প্রবেশ ঘটা, কিন্তু এটাকে ব্যাপক অর্থে যৌনকর্ম নাম দিয়ে পরিবর্তন আনা হলো। সেখানে বলা হলো যে এই যে যৌন কর্মটা এটা পুরুষ হতে পারে, মেয়েও হতে পারে। এই পুরুষকে এখানে ইনক্লুড করা হয়। এতদিন সুস্পষ্ট ভাবে সেটা বলা হয়নি, কিন্তু এখন এখানে এই বলা হয়েছে কোনো নারী বা শিশুর যোনিপথ। তো শিশুকে ইতিমধ্যে সংজ্ঞায়িত করা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন 2 দফা তে। সেখানে বলা হয়েছে 16 বছরের যে কোনো ব্যক্তি, 16 বছরের যে কোনো ব্যক্তি। তাহলে সে 16 বছরের যে কোনো ব্যক্তি বলতে সেটা পুরুষ বোঝায়, মহিলা বোঝায়। তাহলে এই যে এতদিন আমরা শুধুমাত্র যৌনাঙ্গে পুরুষাঙ্গের প্রবেশ করাকে যৌন সঙ্গম বলতাম, এটাকে ব্যাপক অর্থ করা হলো এটা পুরুষের সঙ্গে পুরুষের, পুরুষের সঙ্গে মহিলা, এখানে একটা ব্যক্তি আনা হলো। এতদিন শুধু পুরুষের সঙ্গে মহিলার যোনিপথে পুরুষাঙ্গের প্রবেশকে যৌন সঙ্গম বলা হতো। এখন পুরুষের সঙ্গে পুরুষ 16 বছর বয়সে, সেটাও এই যৌনকর্ম বলে গণ্য হবে। এবং এই প্রবিষ্টকরণটা শুধুমাত্র পুরুষাঙ্গ না, পুরুষাঙ্গের পাশাপাশি আঙ্গুল দিয়ে হতে পারে, যেটা ফিঙ্গারিং বলা হয়, অথবা কোনো বস্তু দ্বারা হতে পারে, যেমন ধরেন সেক্স টয় পাওয়া যায়, এ ধরনের জিনিস। আর যোনিপথ ব্যতীত মুখেও হতে পারে, পায়ুপথে হতে পারে। বেশ কয়েকটা পরিবর্তন আনে, সবগুলোকে একত্রে যৌন কর্ম বলে একটা জিনিসকে এখানে সংজ্ঞায়িত করা হলো, যৌন কর্ম। তাহলে এখন এই যে শুধুমাত্র যৌন যৌন সঙ্গম বলতে গেলে যে সীমিত যে অর্থ, এটার থেকে অনেক পরিসরটা বাড়ানো হলো। পরিসরটা বাড়ায় মহিলা থেকে পুরুষে যাওয়া হলো এবং পুরুষে যাওয়ার পরে আবার সেটা পায়ুপথ হলো, মুখের অভ্যন্তরে হলো। এবং আহ, সেটার শুধুমাত্র পুরুষাঙ্গই থাকলো না, পুরুষাঙ্গ ব্যতীত ফিঙ্গারিং হতে পারে অথবা অন্য কোনো বস্তুর প্রবেশ ঘটানো, এই সমস্ত কিছুকে যৌন কর্ম বলে সংজ্ঞায়িত করা হয়। এই পরিবর্তনটা এখানে আনা হয়েছে। আর নতুন আরেকটা পরিবর্তন, বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আহ, সেটা সেটা হলো যে 9 ধারার 1 উপধারার ব্যাখ্যায় যেখানে যৌন সঙ্গম কথাটা ছিল, অর্থাৎ বলা হয়েছিল যে কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে অথবা ভয়ভীতি প্রদর্শন করে অথবা প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করিয়া
অথবা 16 বছরের নিচের কোনো শিশুর সহিত তার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে যৌন কর্ম। আগে এই জায়গাটা ছিল যৌন সঙ্গম, এখন এই জায়গাটা পরিবর্তন করে দেওয়া হয়েছে যৌন কর্ম করেন, তাহলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করিয়েছেন বলে গণ্য হবে। তাহলে এখন যদি কোনো পুরুষ কোনো ছোট্ট বাচ্চাকে, 16 বছরের বয়সের কোনো আহ, পুরুষের মানে ছেলে শিশুর পায়ুপথে যদি আঙ্গুল প্রবেশ করান, যৌনাঙ্গ প্রবেশ, তার পুরুষাঙ্গ প্রবেশ করান, অথবা উম তিনি তার দেহের অন্য কোনো কোনো বস্তু প্রবেশ করেন, তাহলে সেটা ধর্ষণের অপরাধ বলে আহ গণ্য হবে। আবার একইভাবে কোনো মেয়ে শিশুর যৌনাঙ্গে তার মুখের ভিতর বা তার পায়ুপথে যদি আঙ্গুল প্রবেশ করান, অথবা তার পুরুষাঙ্গ প্রবেশ করান, অথবা অন্য কোনো আহ, বস্তু, সেক্স টয় বা আদার্স যে জিনিসগুলো পাওয়া যায়, ভাইব্রেটর অথবা অন্য কিছু, সেটাও এই সবগুলো যৌনকর্ম হবে এবং এটা ধর্ষণের অপরাধ বলে গণ্য হবে। আর সবচেয়ে মজার বিষয় যেটা দেওয়া হয়েছে, এতদিন তো আইনজীবীরা নালিশি দরখাস্ত করতো আহ, যৌতুকে বিবাহের প্রলোভনে ধর্ষণ। আমরা হাজার হাজার নালিশি দরখাস্ত পাই যে বিবাহের প্রলোভনে ধর্ষণ করেছে। এইটাকে এবার সংজ্ঞায়িত করা হয়েছে এবং একটা নতুন ধারা এখানে দেওয়া হয়েছে 9-খ। এবং সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত, তার মানে দৈহিক বল প্রয়োগ ব্যতীত কথাটার অর্থ হলো উইথ কনসেন্ট, দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া, বিবাহের প্রলোভন দেখাইয়া, এটা যদি খুবই একটা গোলমেলে শব্দ যে বিবাহের প্রলোভন, এই প্রলোভনটা সে আসলে কি কথা বলে কাজ করে বা কিসের মাধ্যমে প্রলোভন দেখাইলো। এখানে এই প্রলোভনটা এখান থেকে যেটুকু বোঝা যাচ্ছে, এটা খুব ওয়াইডার করা হয়েছে এবং কি বলবো, যে এটাকে ব্যাপক অর্থে বলা হয়েছে যে প্রলোভন দেখায় যায়। তো প্রলোভনের কাজটা শুধুমাত্র কথা, যে আমি তোমাকে বিবাহ করব, এতটুকুই যথেষ্ট হবে, কিন্তু এটা প্রমাণ করা মেয়েটার জন্য খুব কঠিন হবে। মেয়েটার জন্য কঠিন হবে। এইটাই বলছে বিবাহের প্রলোভন দেখাইয়া 16 বছরের অধিক বয়সের কোন নারীর সঙ্গে যৌন সঙ্গম করে। এবং এখানে মেয়েটার উপর আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত নারীর আস্থাবন্ধন সম্পর্ক থাকে। অর্থাৎ আহ অনেক সময় হয় না যে মেয়েরা হয়তো কন্ট্রাক্টে ছেলেদের সঙ্গে গেল, কোথাও হোটেল মোটেলে গেল, অথবা ইত্যাদি ইত্যাদি জায়গায় গেল, কিন্তু পরবর্তী যখন সে ডিটেক্ট হলো, সে দেন এন্ড দেয়ার পোল্টি নিল, নিয়ে সে একটা ধর্ষণের মামলা করে দিল। এইটা কিন্তু পারবে না এখন, কারণ বা বলতে পারবে না তার সঙ্গে আমার রিলেশন ছিল, সে বিয়ের প্রলোভনে আমাকে ধর্ষণ করছে। এখানে আহ একটা কঠিন জিনিস জুড়ে দেওয়া হয়েছে যে ওই সময় আস্থাভাজন সম্পর্ক বলা হয়েছে যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে। তাহলে এখানে প্রেম ভালোবাসা শব্দগুলো ইউজ করা হয়নি, বলা হয়েছে আস্থাভাজন সম্পর্ক। তাহলে মেয়েটাকে এই পুরুষটার সঙ্গে তার যে আহ, মানে একটা বিশ্বাসী সম্পর্ক ছিল, এটা তাকে প্রমাণ করতে হবে। শুধুমাত্র হঠাৎ করে যে এই ছেলেটা আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে, দ্যাট উড নট বি সাফিসিয়েন্ট। তাকে এখানে একটা আস্থার সম্পর্ক প্রমাণ আহ, করতে হবে। যদি সে করতে না পারে, তাহলে বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয়েছে। এ- এখানে ধর্ষণ শব্দটি ইউজ করা হয়নি, এখানে যৌনকর্ম শব্দটি ইউজ করা হয়েছে। যৌনকর্ম করেছে, এই জিনিসটা তিনি প্রমাণ করতে পারবেন না। অবশ্য আমরা খুব আমি ইতিমধ্যে এখানে কিছু চমৎকার জিনিস বের করেছে, এগুলো আপনাদের শিখিয়ে দেবো যে এই আস্থার সম্পর্কটা মেয়েটা কিভাবে প্রমাণ করতে পারে, বা ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনারা সেটাকে কিভাবে নেগেট করতে পারেন। হ্যাঁ, অলরেডি এটা আমি একটু করেছি এর উপর। আহ আর বিবাহের প্রলোভনে এই যে যৌনকর্ম পরিবার অপরাধের যে দণ্ড, এটা কিভাবে মামলা করবেন ইত্যাদি, এই বিষয়গুলো চমৎকার ভাবে আমরা আলোচনা করবো। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস আমরা করতে চেয়েছিলাম, কিন্তু অনেক আইনজীবী যারা এখনো ছুটি থেকে আসতে পারেননি, তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমরা ক্লাসটা এগোতে পারলাম না। সকলে খুবই রিকোয়েস্ট করছে
যে আমরা যেন ক্লাসটা সামনের শুক্রবার থেকে করি। তো তাদের অনুরোধে সাড়া দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ক্লাসটা এগোবো না, আমাদের ফর্মালি ক্লাস শুরু হবে আগামী শুক্রবার রাত 8টা থেকে। এবং যারা ইতিমধ্যে মনস্থির করছেন যে কোর্সটা করবেন, তারা এই কোর্সে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন আহ, করতে পারেন। এবং আমাদের কোর্স সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, তাহলে সেটাও আপনারা দিতে পারেন। আমি ইতিমধ্যে আতাউল্লাহ সাহেবের হ্যান্ড রেজ দেখছি। আতাউল্লাহ সাহেব কথা বলতে পারেন। আর যারা কথা বলতে চান দয়া করে একটু হ্যান্ড রেজ করেন। আই উইল স্যার অপরচুনিটি। অন্য আসসালামু আলাইকুম স্যার, ঈদ মুবারক। ঈদ অন্য কোনো মোবারক। কথা না স্যার, আমি আমি স্যার মূলত স্যার, সরি স্যার, আমি কক্সবাজার থেকে আপনাকে জয়েন করছি স্যার। আপনাকে তো যে আমি খুশি লাগলো আমার, মানে আমি স্যার খুশিতে হাসতেছি জি যে আমার কাছে খুব ভালো লাগছে যে আজকে ক্লাসটা করবেন না স্যার, আগামী সপ্তাহ থেকে শুরু করবেন স্যার। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি অনেকে। বেড়াইতে আসছি স্যার কক্সবাজারে স্যার। ওকে, তাহলে বেড়ান ভালো করে, মজা করে বের হন। হ্যাঁ, ইনশাল্লাহ সামনের শুক্রবার থেকে আমরা শুরু করবো রাত জি স্যার 8টা। ইনশাল্লাহ। ওকে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিধান চন্দ্র দাস বলেন। স্যার, আসসালামু আলাইকুম। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি স্যার, আমাদের তো শুক্র শনিবার 2 দিন ক্লাসের কথা বলেছেন, আর রাত 8টায়। এখন হ্যাঁ। শনিবারে তো রোববার কোর্ট খোলা থাকে, আমাদের তো শনিবারে স্যার চেম্বার করা লাগে। যদি হুম আমাদের হুম ক্লাসটা যদি স্যার শুক্র শনিবার সকালে নেওয়া যায় 10টায়, যেমন হুম, এই কিছুদিন যে আজকে শেষ করলাম একটা কোর্স আমরা, হ্যাঁ ওই হ্যাঁ। রকম যদি নেওয়া যায়, যদি সম্ভব হয় স্যার, সেইটুকু অনুরোধ রইল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বিবেচনা করে দেখি এটা কি করা যায়। আচ্ছা। হ্যাঁ, এরপর নাজমুল ইসলাম বলে। রেজ ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আজকে আলোচনা থেকে যেটা বললেন যে আস্থা একটা শব্দ উল্লেখ করলেন স্যার, হ্যাঁ হ্যাঁ। রিলেশনের বিষয়। এই জি জি। বিষয়ে কি স্যার এই যে নতুন সংশোধন হচ্ছে, আস্থার কোনো ডেফিনেশন কি দিয়েছে স্যার এখানে? না, আস্থার কোনো সম্পর্ক দেয় নাই। হ্যাঁ, আপনি ভালো জিনিস ধরেছেন, আমি বলতে ভুলে গেছি। আস্থার কোনো ডেফিনেশন এখানে দেওয়া হয়নি যে আস্থাভাজন সম্পর্ক বলতে কি বোঝাবে। হুম জি স্যার, কারণ ওইটাতে আইডেন্টিফাই না হলে তো আর আমার মূল হুম। জিনিসটাতে আমি যেতে পারতেছি না। তো সেইটাই রাইট। যদি ডেফিনেশন না থাকে, তাহলে আমি হ্যাঁ কিভাবে আইডেন্টিফাই করব যে এটা যৌন কর্মের দিকে যাচ্ছে? হ্যাঁ, মানে যে বিবাহের প্রলোভনে যদি কাউকে কোনো মহিলা অভিযুক্ত করতে চায়, তাহলে ওই আসামির সঙ্গে তার আস্থাভাজন সম্পর্ক ছিল, এবং আস্থাভাজন সম্পর্কের প্রেক্ষিতে তিনি এই যৌনকর্মে সম্মতি দিয়েছেন, সেটা তাকে প্রমাণ করতে হবে। এই আস্থাভাজন যে সম্পর্ক, এটা কিন্তু স্যার যিনি অভিযোগ করছেন, অর্থাৎ ভিকটিম বলেন, হ্যাঁ, বা অর্থাৎ অভিযোগকারী। তাকেই তো স্যার প্রমাণ হ্যাঁ, করতে হবে স্যার। একজাক্টলি একজাক্টলি, অবশ্যই। এরপর হ্যাঁ, শফিউল আলম। হ্যাঁ প্লিজ। আপনি কথা বলতে চাইলে ভিডিও অন করে কথা বলেন। মনে হয় উনি নেই। এরপরে মোয়াজ্জেম সাহেব বলেন প্লিজ। মোয়াজ্জেম সাহেব from ঢাকা পার, ওনাকেও পাওয়া গেল না। এরপরে আবু আহাদ খন্দকার লেলিন প্লিজ। হ্যাঁ লেলিন সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। জি। স্যার, আমি স্যার যে বিষয়টা একটু প্রস্তাবনা রাখছিলাম স্যার, হ্যাঁ যদি স্যার এটা ওই রাতেই ক্লাসটা হয় স্যার, আর হ্যাঁ বৃহস্পতিবার শুক্রবার যদি স্যার করা যায় স্যার। হ্যাঁ শনিবার অনেক চেম্বার থেকে অনেক সময় দেরি হয় চেম্বার হ্যাঁ। থেকে উঠতে। তো যদি বৃহস্পতিবার শুক্রবার একই সময় করতে, যদি আপনার অসুবিধা না হয় স্যার। ওকে ঠিক মানে আছে। আপনার সুবিধা তো আমাদের সুবিধা স্যার। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ বুঝতে সকালবেলা স্যার পারছি। একটু দিয়ে না, সকালবেলা একটু কষ্ট হয় স্যার। হ্যাঁ, বাজারে যাওয়া লাগে। সকালবেলা আমাদের অনেকের কষ্ট হয় স্যার। জি। বাজারে যাওয়া লাগে, সপ্তাহে একটা দিন পাই স্যার। হুম। নামাজ পড়তে যাইতে হয়। এর থেকে একটু ইয়াটা থাকে, একটু রিল্যাক্স মুড থাকে স্যার একটু। রাইট রাইট, হ্যাঁ। ঠিক আছে, আই যদি উইল। আপনার স্যার শিডিউল মেলে স্যার। ওকে ঠিক আছে। জি স্যার।
ওকে, আসলাম হোসেন বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি ইনশাআল্লাহ, প্লিজ বলুন। স্যার আমি মানে মূলত আজকে আর কোনো জিজ্ঞেস ওইরকম নেই স্যার, বাট আমার প্রশ্ন এটা যে স্যার দয়া করে এই মানে ক্রিমিনালের পাশাপাশি আমাদের যদি দয়া করে স্যার একটা সিভিল যে হ্যাঁ, চালু হ্যাঁ, করা যায় যদি স্যার, তাহলে আমরা মানে এট এ টাইম দুটো নিয়েই আগাতে পারতাম স্যার। জি জি। আমাদের চেষ্টাটা আছে। আর সর্বসাকুল্যে কথা হলো স্যার, আপনি যে ভাবেই চান আমি আছি ব্যক্তিগতভাবে স্যার। আমি চাচ্ছি যে আপনার সঙ্গে থাকে মানে একই কোর্স বারবার করতে পারলেও মনে হবে যে নতুন নতুন কিছু শিখবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, দয়া করে আপনার পরিশ্রমটা আসলে মানে হয়তোবা স্যার সবারই বেলা শেষে মৃত্যু হবেই স্যার, আমরা যেহেতু জন্মাইছি। তবে আপনি একগুচ্ছ আপনার সৈনিক রেখে যাবেন হয়তোবা আপনার আমাদের মাঝে, হয়তোবা যারা আমরা বেঁচে থাকবো স্যার। আল্লাহ যেন আপনার নেক হায়াত দেখ, তারপরও পাশাপাশি স্যার আপনার আমাদের মাঝে অর্থাৎ একগুচ্ছ লয়ারের মাঝে মাঝে যেন হ্যাঁ, আপনি হ্যাঁ, বেঁচে থাকতে পারেন স্যার, দোয়া করি এটা। তো হ্যাঁ, এই দয়া যে করে আপনি আপনি, আমার প্রচুর পরিশ্রম হয় স্যার আপনার, আমি মানে যার আরে জন্য কোনো সিভিল কমেন্টস আপনি নেই তো স্যার, কখন ভাবতেছেন যে করবেন আপনি যেভাবে হ্যাঁ, আমরা করবেন তো স্যার সবাই সেভাবে দুজনের করবেন। উইনার। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনি না আমার নয়, আতাউল্লাহ সাহেব, আতাউল্লাহ সাহেব, তারপরে আমাদের সোহাগ সাহেব, এরা সেই তো দীর্ঘদিন ধরে হ্যাঁ আছেন। হ্যাঁ, আট দশ তোমার বছর যাবত। তোমার তো খাওয়া নাই? জি হ্যাঁ স্যার। এই লেলিন, আপনার মাইক্রোফোনটা মিউট রাখেন। সেটাই স্যার, আমরা মানে ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি স্যার দয়া করে যদি আপনি একটু মানে এই সিভিলতে যদি স্যার যেভাবে আপনি চাচ্ছিলেন, আমি বলবো না স্যার আমার মতো করে, মানে জাস্ট আপনি জানেন কিভাবে করলে আমরা পজিটিভলি এগোতে পারবো স্যার। মানে আচ্ছা, আমি ঠিক চাচ্ছি আছে, যে জি স্যার। আমি জি বুঝতে স্যার। পারছি। আমরা একটা সিভিল মানে স্পেসিফিক মানে ট্রায়ালের উপর কথা ছিল আমাদের। জি স্যার। জি স্যার। জি সিভিলের যে স্যার। জি ব্যাচটা স্যার। আপনাদের আছে 60-70 জনের ব্যাচটা, তাদেরকে জি আমরা স্যার। সিভিলের পুরো জিনিসগুলো শেখাবো। তো জি আমার স্যার। এপ্রিলের মাঝামাঝি দেখি একটা স্পেসিফিক ট্রায়ালে আমরা শুরু করতে পারি কিনা। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি যদি কিছু জিনিস অর্গানাইজ করছি। হ্যাঁ, করলে ইনশাল্লাহ আমি প্রনাউন্স জি স্যার। করবো। জি স্যার, জানি যে আপনার অনেক কষ্ট হয় স্যার, আপনি এই মানে হ্যাঁ, অনেক দৃষ্টি কষ্ট, অনেক মানে কষ্ট। এত সব সারার পরও যে আপনি আমাদের নিয়ে ভাবেন স্যার, এই ভাবনার মূল্য আমরা দিতে পারবো না, বাট দোয়া করবো স্যার আপনি যেন ভালো থাকেন। ওকে, হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য সুস্থতা, জি স্যার। জি স্যার। সুস্থ থাকি আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তারপরে থ্যাংক আব্দুল সালাম সাহেব বলেন, আমাদের লিডার আব্দুল সালাম সাহেব, উনি ইউ। বিএনপির বড় লিডার। ওয়ালাইকুম। বলেন সালাম বলতেছিলাম সাহেব। হ্যাঁ, স্যার, বলতেছিলাম আমাদের সিভিল সাবজেক্ট কন্ট্রাক্টে একটা হুম। তাহলে আমার সবার জন্য খুব ভালো হতো স্যার। আপনার কথা বুঝতে পারিনি ভালো করে, মানে কন্ট্রাক্ট অ্যাক্টের ব্যাপারে বলছিলেন, চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনো কোর্স করার জন্য, স্যার এটা? নট অনলি কন্ট্রাক্ট স্যার, আমাদের সিভিলে কতগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট এক একটা সাবজেক্ট যদি এক একটা কোর্স করতে হয়, তাহলে আমরা হুম। আরো আমাদের দক্ষতা বাড়তো স্যার।